হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে গুপ্ত যুগের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে, অর্থাৎ গুপ্ত যুগের যে ইকোনমিক সিস্টেমটা রয়েছে, ঠিক আছে, ইকোনমিক কন্ডিশন যেটা রয়েছে বিশেষত, সেই বিষয়টা নিয়ে মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নম্বর দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে বলে রাখি। দেখো, মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের কোর্স ফি রয়েছে কিন্তু 699, ঠিক আছে। এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় শুরু করছি। দেখো, মূলত রয়েছে যে গুপ্ত যুগের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে, অর্থাৎ গুপ্ত যুগের যে ইকোনমিক কন্ডিশনটা রয়েছে সেটা নিয়ে। প্রথমে বলেছে গুপ্ত যুগে ভারতের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত সমৃদ্ধ ছিল। সমকালীন বিভিন্ন স্মৃতিশাস্ত্র, বাণভট্টের হর্ষচরিত প্রভৃতি গ্রন্থগুলি থেকে আমরা এই সময়ের অর্থনৈতিক অবস্থার বিস্তারিত পরিচয়টা কিন্তু পেয়ে থাকি। অর্থাৎ প্রথমত গুপ্ত যুগের যে অর্থনৈতিক অবস্থাটা ছিল সেটা অত্যন্ত কিন্তু সমৃদ্ধ ছিল, অর্থাৎ উন্নত মানের ছিল অনেক। মূলত আমরা কোথা থেকে জানতে পারি অর্থনৈতিক অবস্থা সম্পর্কে? এখানে স্মৃতিশাস্ত্র, বিভিন্ন স্মৃতিশাস্ত্র এবং বাণভট্টের যে হর্ষচরিত রয়েছে সেখান থেকে আমরা জানতে পারি গুপ্ত যুগের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে। এর সাথে রয়েছে যে অর্থনৈতিক প্রধান দিকগুলি কি কি। এবার এই যে অর্থনীতি সম্পর্কে আলোচনা করছি, তো অর্থনীতির কিন্তু বিভিন্ন প্রধান দিকগুলি রয়েছে, ঠিক আছে। যখনই কোনো সভ্যতার বা কোনো যুগের বা কোনো সাম্রাজ্যের অর্থনীতির বিষয়টা উঠে আসে, ঠিক তখনই অর্থনীতির প্রধান দিক বা প্রধান ভিত্তিগুলিও কিন্তু উঠে আসে। যেমন এই অর্থনীতির মধ্যে রয়েছে ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, পশুপালন, মুদ্রা, বিভিন্ন শিল্প, আরও বিভিন্ন বিষয় রয়েছে কিন্তু এই অর্থনীতি বা অর্থনৈতিক বিষয়টার মধ্যে, ঠিক আছে। প্রথমত রয়েছে দেখো যে কৃষি এবং ভূমি ব্যবস্থা। এখানে রয়েছে ভিত্তি, অর্থাৎ বলেছে কৃষিকাজই ছিল এ যুগের অর্থনীতির মূল ভিত্তি। বেশিরভাগ ক্ষেত্রেই কি দেখা যায়, অর্থনীতির মূল ভিত্তির কথা যখন আসে তখন প্রথম দিকে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কৃষিকাজ সম্পর্কে বা কৃষি বিষয়টা নিয়ে, ঠিক আছে। সাহিত্যে কৃষি ও পশুপালনকে সম্পদের প্রধান যে উৎস হিসেবে আর কি বর্ণনা কিন্তু করা হয়ে থাকে। এর সাথে বলেছে উৎসাহ দান। এখানে বলেছে যারা অনাবাদি জমিকে আবাদি জমিতে পরিণত করত তাদের কিন্তু পুরস্কৃত করা হতো এবং সেই জমির কিন্তু মালিকানাটাও দেওয়া হতো। অর্থাৎ যারা অনাবাদি জমি মানে কি, যে জমিতে দীর্ঘ সময় ধরে চাষবাস হয়নি সেই জমিকে যারা আবাদি জমিতে, অর্থাৎ চাষের উপযুক্ত জমিতে যারা পরিণত করত তাদেরকে কি করা হতো, পুরস্কৃত করা হতো এবং সেই জমির কি করা হতো, মালিকানাটাও কিন্তু তাদের হাতে দেওয়া হতো। এর সাথে বলেছে কৃষিকাজে বাধা দিলে কিন্তু শাস্তির বিধানটাও ছিল। অর্থাৎ কোনো ক্ষেত্রে যদি কেউ কোনো কৃষিকাজের ক্ষেত্রে যদি কোনো বাধা দিত তাহলে সেক্ষেত্রে তার কিন্তু শাস্তিটাও ঠিক করে দেওয়া ছিল। তারপর রয়েছে জমির শ্রেণীবিভাগ। এখানে বলেছে পতিত জমি মূলত দুই প্রকার ছিল, রাজকীয় এবং ব্যক্তিগত, ঠিক আছে। তারপরে রয়েছে হচ্ছে জলসেচ এবং ফসল। এখানে বলেছে চাষাবাদ মূলত বৃষ্টির ওপর নির্ভরশীল হলেও রাজকীয় উদ্যোগে জলসেচের ব্যবস্থা ছিল। চাষবাসটা কি ছিল, মূলত বৃষ্টির ওপর নির্ভরশীল সেখানে থাকলেও সেখানে একটা জলসেচেরও ব্যবস্থা ছিল। প্রধান ফসলের মধ্যে ছিল ধান, গম, যব, তিল, ডাল, লঙ্কা, গোলমরিচ প্রভৃতি এবং এ যুগে যে উদ্যান পালন বিদ্যারও কিন্তু যথেষ্ট উন্নতি ঘটেছিল, ঠিক আছে। তারপরের বিষয়টা রয়েছে শিল্প ও কারিগরি সম্পর্কে, যেটা আমি বললাম অর্থনৈতিক দিক, যখন অর্থনৈতিক অবস্থা যখন আসবে আলোচনার ক্ষেত্রে তখন সেক্ষেত্রে আমরা সেখানে জানবো কৃষিকাজ, পশুপালন, তারপর হচ্ছে জমি সম্পর্কে, এছাড়াও চাষবাস সম্পর্কে, শিল্প, কারিগরি বিদ্যা বা কারিগরি শিল্প, এই সমস্ত বিষয়গুলো। এখানে বলেছে দেখো বস্ত্রশিল্প, বলেছে গুপ্ত যুগে বস্ত্রশিল্পে অভূতপূর্ব উন্নতি ঘটেছিল। ভারতের তুলা, লিনেন, সিল্ক, পশম বিদেশে কিন্তু অত্যন্ত জনপ্রিয় কিন্তু ছিল, ঠিক আছে। আচ্ছা, তারপরে রয়েছে দেখো অন্যান্য শিল্প। এবার শুধু যে বস্ত্র শিল্পই রয়েছে এটাও না, বিভিন্ন শিল্প রয়েছে। যেমন অন্যান্য শিল্পের মধ্যে রয়েছে ধাতু শিল্প ও চর্মশিল্পে শিল্পীরা বিশেষ দক্ষতা অর্জন করেছিল, ঠিক আছে। আচ্ছা, বাণভট্টের হর্ষচরিত ও হিউয়েন সাংয়ের বিবরণ থেকে এই শিল্পের সমৃদ্ধির কথা জানা যায়।
অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন যে তথ্যের ওপর ভিত্তি করে সেখানে কিন্তু বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে কিন্তু পারি। তারপরে রয়েছে গিল্ড ব্যবস্থা। এই গিল্ড বলতে বোঝানো হচ্ছে সংগঠনকে, ঠিক আছে। তাহলে গিল্ড ব্যবস্থার মধ্যে কি বলছে, শিল্পীরা নিজেদের প্রয়োজনে গিল্ড বা সংঘ গঠন করত, যেটাকে সংঘ বলা হচ্ছে গিল্ডকে। তাহলে কি হতো, এই যে শিল্প যারা করতো, তারা যে শিল্পীরা যে ছিল নিজেদের প্রয়োজনের জন্য বিভিন্ন গিল্ড গঠন করত। অর্থনৈতিক ক্ষেত্রে কারিগর ও শিল্পীদের যথেষ্ট প্রভাব ছিল। ব্যক্তিগত উদ্যোগে শিল্প বিকাশ লাভ কিন্তু করত। তারপরে রয়েছে দেখো বাণিজ্য এবং বন্দর। এখানে কি দেখব, প্রথমে দেখব ব্যবসা বাণিজ্য পথ সম্পর্কে। অর্থাৎ কি হচ্ছে, এই যে গুপ্ত যুগের যে বাণিজ্যটা সেটা কিভাবে পরিচালিত হতো, দেখো বলেছে জলপথ ও স্থলপথ উভয় মাধ্যমেই অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যটা কিন্তু চলতো, ঠিক আছে। মূলত গঙ্গা, যমুনা, কৃষ্ণা, কাবেরী প্রভৃতি নদীর জলপথ বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার করা হতো। তাহলে বাণিজ্যের ক্ষেত্রে জলের মাধ্যমেও বাণিজ্য হচ্ছে, স্থলপথের মাধ্যমেও বাণিজ্যটা হচ্ছে, ঠিক আছে। এবং সেটা কি হচ্ছে, অভ্যন্তরীণভাবেও হচ্ছে, আবার বৈদেশিক বাণিজ্যটাও কিন্তু হচ্ছে। এবং কোন কোন নদীর জলপথ বাণিজ্যে ব্যবহৃত হতো, যেমন গঙ্গা ছিল, যমুনা ছিল, কৃষ্ণা, কাবেরী, এই সমস্ত নদীর জলপথগুলি মূলত বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহৃত হতো। তারপরে রয়েছে প্রধান বন্দর, অর্থাৎ বাণিজ্য হতো তো কোন কোন বন্দরের মাধ্যমে হতো। দেখো বলেছে পূর্ব উপকূলের প্রধান বন্দর ছিল তাম্রলিপ্ত। পশ্চিম উপকূলের প্রধান বাণিজ্যিক কেন্দ্র ছিল কিন্তু যে ভৃগকচ্ছ। এছাড়া কল্যাণ, ক্যাম্বে, ঘন্টাল প্রভৃতি বন্দরও কিন্তু বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাহলে কি হচ্ছে, বিভিন্ন যে বন্দরের মাধ্যমে কি হচ্ছে, গুপ্ত যুগের কিন্তু ব্যবসা বাণিজ্যটা কিন্তু হয়ে থাকছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে রয়েছে হচ্ছে আমদানি রপ্তানি। অর্থাৎ ব্যবসা বাণিজ্য হচ্ছে, বা ব্যবসা বাণিজ্যটা ভালোই উন্নত মানেরই ছিল, তো তার ফলে কি হচ্ছে, বিভিন্ন জিনিস আমদানি এবং বিভিন্ন জিনিস রপ্তানি হচ্ছে। দেখো বলেছে ভারত থেকে মূলত মূল্যবান পাথর, গোলমরিচ, সুতিবস্ত্র, চন্দন কাঠ, মশলা ইত্যাদি রপ্তানি করা হতো। আর আমদানি কি করা হতো, আমদানি করা হতো হাতির দাঁত, তামা, নীলকান্তমণি, চীন থেকে রেশম, এই সমস্ত বিষয়গুলো জিনিসগুলো কি হতো, আমদানি হতো। ব্যবসা বাণিজ্যের মধ্যে কিন্তু এই বিষয়গুলোই থাকে, যেমন অর্থনীতির মধ্যে কৃষিকাজ, পশুপালন এগুলো থাকে। ব্যবসা বাণিজ্যের মধ্যেও আবার কিন্তু বিভিন্ন বিষয় রয়েছে, যেমন কিভাবে বাণিজ্যটা পরিচালিত হচ্ছে, তারপরে রয়েছে যে প্রধান বন্দরগুলি কি কি রয়েছে, আমদানি রপ্তানি কি করা হতো, এই বিষয়টা। আচ্ছা, পরিশেষে কি বলা যায়, দেখো কৃষি, শিল্প, বাণিজ্যের এই যে সমন্বয় গুপ্ত যুগের অর্থনীতিকে এক মজবুত ভিত্তি কিন্তু প্রদান করেছিল। অর্থাৎ এই যে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে গুপ্ত যুগের অর্থনীতিটা কিন্তু খুবই আর কি সুসংগঠিত কিন্তু ছিল, ঠিক আছে। তাহলে অর্থনৈতিক অবস্থার মধ্যে কোন কোন বিষয়গুলো পড়তে হয় বা কোন কোন বিষয়গুলো রয়েছে এবং প্রত্যেকটা বিষয়ের মধ্যে কি কি বলা হয়েছে, এটা নিয়ে মূলত আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আজকের আলোচনার বিষয় এতটাই, ইনফরমেশন ভিডিও শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।